নিঃশ্বাসের ছায়া। শুনুন, আপনার কি মনে হয় যে সব ভয় কেবল গল্পের পাতাতেই থাকে? আপনার রাতের নির্জনতায় যে শিরশিরে হাওয়াটা গায়ে লাগে, সেটার উৎস কি শুধু ঠান্ডা বাতাস? বিশ্বাস করুন, আমার জীবনে এমন একটা রাত এসেছিল যা আজও আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। ব্যাপারটা এমন নয় যে আমি কোনো ভৌতিক কাহিনী শোনাতে বসেছি, বরং আমি একটা সত্যি ঘটনা বলতে চাইছি, যা হয়তো আপনার পাশের বাড়ির উঠোনেই ঘটে গেছে। আমাদের গ্রামের নাম শ্মশানপুর। যদিও এই নামে কোনো শ্মশান ছিল না, তবে একটা পুরনো কালী মন্দির আর তার পাশে বিশাল শিমুল গাছটার কারণে হয়তো লোকে বলতো। চারপাশে ধানক্ষেত আর মাঝে একটা সরু ইটের রাস্তা, তার দুপাশে ঘন জঙ্গল। শীতকালে কুয়াশার চাদরে মুড়ে থাকত সব। সেই রাতেও তেমনই ছিল। আমি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি। আমাদের পাশের গ্রাম, ধরুন বালিডাঙ্গা, সেখানেই থাকত রতন কাকা। রতন কাকা ছিলেন সরল মনের মানুষ, কিন্তু গ্রামের সবাই বলতো উনি নাকি একটু উগ্র মেজাজের। আসলে উনার স্ত্রী বছরখানেক আগে মারা গিয়েছিলেন। তারপর থেকেই উনি কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিলেন। গ্রামের ময়রার দোকানে একদিন দুপুরে বসে চা খাচ্ছিলাম, এমন সময় হঠাৎই রতন কাকাকে দেখলাম। উনার চোখ দুটো কেমন যেন লাল, আর মুখে একটা অদ্ভুত ভয়ের ছাপ। আমি জিজ্ঞেস করলাম, কাকা, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? উনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন কোনো ভূতের ছায়া দেখেছেন। তারপর ফিসফিস করে বললেন, অসীম, তোর কি মনে হয় মৃত মানুষ ফিরে আসে? আমি একটু অবাক হয়ে বললাম, কাকা, কি বলছেন? মৃত মানুষ কি আর ফিরে আসে? উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যদি আসে। আমি হাসতে গিয়েও থমকে গেলাম। উনার চোখে এমন কিছু ছিল যা আমাকে হাসিটা গিলে নিতে বাধ্য করল। সেদিন রাতে ঘুমানোর আগে থেকেই আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে বাইরে তাকালাম, ঘন অন্ধকার আর কুয়াশার আস্তরণ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু হঠাৎই একটা কুকুর ডেকে উঠল, আর তারপরই সব স্তব্ধ। এই নিস্তব্ধতাটা ছিল ভয়ের। আমি বিছানায় শুয়ে পাশ ফিরতেই দেখলাম আমার জানালার কাঁচের ওপর একটা হাতের ছাপ। সেটা স্পষ্ট নয়, যেন ভেতরের দিকে ঘষা লেগেছে। আমি চমকে উঠলাম। মনে পড়ল, আমার জানালাটা তো অনেক উঁচু, বাইরের কেউ ওটাতে হাত দিতে পারবে না। আর তাছাড়া আমি দিনের বেলা জানালা পরিষ্কার করেছিলাম, কোনো দাগ ছিল না। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সারা রাত ঘুম আসছিল না। ভোরের আলো ফুটতেই উঠে জানালার কাছে গেলাম। হাতের ছাপটা তখনও ছিল। ভয়ে ভয়ে হাত দিয়ে মুছে দেখলাম কাঁচের ভেতরের দিকেই দাগটা, যেন কেউ অদৃশ্যভাবে ভেতরে ঢুকেছিল। সেই দিন দুপুরবেলা খবর পেলাম রতন কাকা নিখোঁজ। গ্রামের সবাই বলাবলি করছিল উনি নাকি পাগল হয়ে গেছেন, কিন্তু আমার মনে হচ্ছিল অন্য কিছু ঘটেছে। রতন কাকার কথাগুলো আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। যদি আসে? সেই দিন বিকেলে আমি আর আমার বন্ধু সুমন রতন কাকাদের বাড়িতে গেলাম। বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, চারপাশে শুধু জঙ্গল আর একটা পুরনো পুকুর। সব কিছু কেমন যেন থমথমে। দরজাটা ভেজানো ছিল। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। ঘরের কোণে একটা আলমারি, তার পাশেই একটা ভাঙা চৌকি। সব কিছু এলোমেলো। মনে হচ্ছিল কেউ যেন তাড়াহুড়ো করে কিছু খুঁজছিল। সুমন বলল, অসীম, এখানে মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। হঠাৎই একটা শব্দ, কুয়োর দিক থেকে। আমরা দুজনেই চমকে উঠলাম। সুমন টর্চ জ্বালিয়ে কুয়োর দিকে ধরল। কুয়োটা পুরো শুকনো, কিন্তু কুয়োর ভেতরে কিছু একটা নড়ছে বলে মনে হলো। ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। আমরা দৌড়ে বেরিয়ে এলাম। সেই রাতেই আমাদের গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো।
প্রথমে গ্রামের মোড়ের কুকুরগুলো অস্বাভাবিকভাবে ডাকতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য কিছুকে দেখে তারা ভয় পাচ্ছে। তারপর গভীর রাতে গ্রামের মধ্যে দিয়ে যাওয়া সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কিছু গ্রামবাসী। তারা বলল তারা নাকি রতন কাকার স্ত্রীকে দেখেছে। তার শরীরটা নাকি ফ্যাকাশে ছিল, আর তার চোখগুলো ছিল অন্ধকারে জ্বলজ্বলে। তার পরনে ছিল সাদা শাড়ি, যেটা তিনি মৃত্যুর দিন পরেছিলেন। প্রথমটাই কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন কয়েকজন একই কথা বলল, তখন গ্রামের সবার মনেই একটা চাপা ভয় ঢুকে গেল। পরের দিন সকালবেলা গ্রামের বৃদ্ধা মালতী মাসি, যিনি সবসময় নিজের মনেই থাকতেন, উনি হঠাৎই গ্রামের মাঝে এসে চিৎকার করে বলতে লাগলেন, উনি ফিরে এসেছেন, উনি ফিরে এসেছেন, উনি প্রতিশোধ নেবেন। গ্রামের সবাই মালতী মাসিকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু উনি কিছুতেই থামলেন না। তার মুখটা ভয়ে নীল হয়ে গিয়েছিল। আমি এই সব ঘটনার একটা যোগসূত্র খুঁজছিলাম। আমার মনে হচ্ছিল রতন কাকাদের নিখোঁজ হওয়া, কুয়োর ভেতরে কিছু নড়াচড়া, গ্রামের মানুষের রতন কাকার স্ত্রীকে দেখা, আর মালতী মাসির চিৎকার, সব কিছুর পিছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। রাতের বেলা আমার ঘরে বসে আমি শুধু ভাবছিলাম। হঠাৎই একটা ঠান্ডা স্রোত আমার গা দিয়ে বয়ে গেল। আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। ঘরের জানালাটা খোলা ছিল, আর বাইরে থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল, যেন ভেজা মাটি আর পচা পাতার গন্ধ। ঠিক তখনই আমার ফোনের আলোটা জ্বলল। একটা মেসেজ, রতন কাকার নম্বর থেকে। আমি তো অবাক। রতন কাকা নিখোঁজ, তাহলে মেসেজ পাঠালো কে? ভয়ে আমার হাত কাঁপছিল। মেসেজটা খুলতেই দেখি লেখা, আমি আসছি তোমার জন্য। আমি প্রায় চিৎকার করে উঠেছিলাম। কে পাঠালো এই মেসেজ? কিসের জন্য আসছি? আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। ঘরের মধ্যে অন্ধকারটা যেন আরো ঘন হয়ে উঠল। হঠাৎই একটা ঠক ঠক শব্দ আমার দরজায়। আমি পাথরের মতো জমে গেলাম। আমার মনে হলো আমার হৃৎপিণ্ড যেন লপডপ করছে। কে হতে পারে এত রাতে? এই ভয়টা ভিন্ন ধরনের। এটা ভৌতিক ভয় নয়, এটা ছিল মনস্তাত্ত্বিক আতঙ্ক। আমি আস্তে আস্তে দরজার দিকে এগোলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি কিছুতেই থেমে থাকতে পারছিলাম না। দরজার ফুটো দিয়ে বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। বাইরে শুধু ঘন অন্ধকার আর কুয়াশা। আবার শব্দ, এবার আরো জোরে। মনে হলো যেন কেউ দরজায় ধাক্কা মারছে। আমি চিৎকার করে কিছু একটা বলতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। হঠাৎই একটা শীতল বাতাস আমার গা দিয়ে বয়ে গেল, আর ঠিক তখনই দরজার ফুটো দিয়ে একটা চোখ দেখতে পেলাম। সেটা মানুষের চোখ ছিল না, সেটা ছিল জলজলে লাল রঙের একটা চোখ। চোখটা আমার দিকে স্থিরভাবে তাকিয়েছিল, আর তার মধ্যে একটা ভয়ঙ্কর শূন্যতা ছিল। আমি এক লাফে পিছিয়ে এলাম। আমার সমস্ত শরীর কাঁপছিল। আমি দৌড়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়লাম। শ্বাস নিতেও ভয় পাচ্ছিলাম। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত ছিল। আমি শুনতে পাচ্ছিলাম বাইরের বাতাসটা যেন ফিসফিস করে কিছু বলছে, আমার নাম ধরে ডাকছে। মনে হচ্ছিল সেই চোখটা এখনো আমাকে দেখছে। ভোরের আলো ফুটতেই আমি বিছানা থেকে নামলাম। আমার শরীর তখনও কাঁপছিল। দরজার দিকে তাকালাম, দেখলাম দরজার হ্যান্ডেলে একটা জিনিস ঝুলে আছে, একটা পুরনো চুড়ি, রতন কাকার স্ত্রীর চুড়ি। আমি নিশ্চিত ছিলাম এটা তারই চুড়ি ছিল। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে সুমনের কাছে গেলাম। সবকিছু বললাম। সুমন বিশ্বাস করতে পারছিল না, কিন্তু চুড়িটা দেখে ও ভয়ে চুপ হয়ে গেল। আমরা দুজনে গ্রামের সব বয়স্ক মানুষের কাছে গেলাম, যারা পুরনো দিনের গল্প বলতো। একজন বৃদ্ধা, যিনি শতবর্ষী ছিলেন, উনি বললেন, শ্মশানপুরে নাকি 100 বছর আগে এক বধূকে মেরে ফেলা হয়েছিল। তার আত্মা নাকি প্রতিশোধ নিতে ফিরে আসে। সে নাকি তার স্বামীর রক্ত চায়। আমি স্তব্ধ হয়ে গেলাম। রতন কাকার স্ত্রী কি সেই আত্মা? রতন কাকা কি তার স্ত্রীর প্রতিশোধের শিকার হয়েছিলেন? এই সব প্রশ্ন আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। আমি বাড়ি ফিরে এলাম। আমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল।
আমি জানি এই সব ঘটনা আমার মনের ভুল নয়, এটা বাস্তব। আমার মনে হচ্ছিল রতন কাকা কোনোভাবে সেই আত্মার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু আসল রহস্যটা তো এখনো উন্মোচিত হয়নি। পরদিন সকালে পুলিশ এলো। রতন কাকার লাশ পাওয়া গেছে, গ্রামের কুয়োর ভেতর। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার চোখ দুটো ছিল খোলা, আর মুখে ছিল একটা ভয়ঙ্কর আতঙ্ক। মনে হচ্ছিল তিনি কিছু দেখে ভয়ে জমে গিয়েছিলেন। আর তখনই আমি বুঝলাম সেই চুড়িটা কেন দরজার হ্যান্ডেলে ছিল। সেটা ছিল রতন কাকার স্ত্রীর প্রতিশোধের প্রতীক। এই ঘটনা আমার জীবনে এতটাই গভীর প্রভাব ফেলেছে যে আজও যখন গভীর রাতে আমার ঘরের জানালাটা হাওয়ায় কেঁপে ওঠে, আমার মনে হয় কেউ যেন আবার ফিরে এসেছে। এই গল্পটা শোনার পর আপনার কেমন লাগছে? আপনার কি মনে হয় এটা শুধু একটা গল্প, নাকি আপনার হৃদয়ের গভীরেও এই ভয়ের আঁচ লেগে গেছে? কারণ সেই রাতটা আমার পাশের গ্রামেরই গল্প ছিল। আপনার পাশের গ্রামেও কি এমন কিছু ঘটতে না পারে?